শেখ হাসিনার পক্ষে একটি চিঠি আমরা হাতে পাচ্ছি এবং সেই চিঠিটা সম্পর্কে আমরা জানি। একইভাবে আপনারা জানেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে জাতিসংঘের একটি চিঠি নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে। আমি শেখ ফরিদের কাছে যাব যে এই চিঠিগুলার আসলে গুরুত্ব কি এবং এগুলোর কি এফেক্ট হতে পারে। যেমন শেখ ফরিদ, আপনাকে দিয়ে আজকে আলোচনা সূত্রপাত করতে চাই। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শক এবং আমাদের বিজ্ঞ আইনবিদ এবং আলোচক সৈয়দ মামুন মাহবুব, আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা। আপনি যে প্রসঙ্গটা তুলে এনেছেন, যে চিঠিটার কথা আমরা শুনতেছি, এই চিঠিটা দিয়েছেন একটা ব্রিটেনের একটি ল ফার্ম কিংসলি নেপোলি এলএলপি বাংলাদেশে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বরাবর একটা ইমেল করেছে বলে আমরা নিউজে দেখেছি। যদিও এই আইনি প্রক্রিয়ার সাথে যারা জড়িত, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে যারা জড়িত, তারা সেটাকে অস্বীকার করেছে, আর সরকারের সরাসরি কোনো বিবৃতি আমরা এখনো পাইনি। কিন্তু তারা বলেছে যেহেতু কোনো ব্যক্তি না একটা প্রতিষ্ঠান ইমেল করেছে, সুতরাং আমি মনে করি এটা সত্যতা রয়েছে। আর এই ইমেলের মাধ্যমে বা এই প্রশ্ন রাখার মাধ্যমে তারা দাবি করেছে, এবং এটা তো অবশ্যই সত্য, যে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আন্তর্জাতিক মান লঙ্ঘনের দাবি করেছে। দাবি নয়, এটা সত্য। কারণ আপনি দেশীয় আইনে যদি মামলা করেন, যে সমস্ত এই আদালত, তারা আরো দাবি করেছে, এই ল ফার্ম দাবি করেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে বা এই গণ মামলায় যে যাদের আসামি করে এবং ফাঁসির রায় পর্যন্ত দেওয়া হয়েছে, কয়েকজন নারীও রয়েছেন এর মধ্যে, শেখ হাসিনা সহ আরো কয়েকজনকে ফাঁসির রায়ও দেওয়া হয়েছে। এত দ্রুত কোনো রায় হয় এটা আমাদের ধারণা ছিল না। যাই হোক, যেহেতু তাদের দ্রুত, এদের খুব রাগ, এদের আওয়ামী লীগের উপরে, আওয়ামী লীগ সরকারের প্রতি তাদের খুব রাগ, ৭২ সংবিধানের উপরে রাগ, মুক্তিযুদ্ধের উপরে রাগ, তারা এত দ্রুত করতেই পারে, এটা তাদের ব্যাপার। কিন্তু একটা ফৌজদারি ছোটখাটো অপরাধ যদি ঘটে, সেখানে আপনাকে হত্যা মামলায় আপনাকে ময়না তদন্তের রিপোর্ট দেখাইতে হবে। এটা তো 1971 সালের ঘটনা না যে আপনি সেটার ময়না তদন্ত রিপোর্ট দেখাইতে পারবেন না। বর্তমান সময়ে যে ঘটনা 2024 সালের 5ই আগস্ট থেকে শুরু করা হয়েছে, বা তার আগে আগস্ট মাস থেকে বা জুলাই মাসের থেকে শুরু, সেটার আপনি ময়না তদন্ত রিপোর্ট দিতে পারবেন না। এটা আমাদের বিজ্ঞ আইনবিদ আছেন, তিনি আমার চেয়ে ভালো বলতে পারবেন। আমার ধারণা এগুলো একেবারে লয়ার কোর্টে, এই সমস্ত আদালতে এগুলো টিকবে না, এগুলো টিকবে না, এটা আমরা জানি। একেবারে আমি আইনের ছাত্র না, কিন্তু আমি জানি যে এটা টিকবে না আদালতে। আমাদের আইন আদালত সম্পর্কে আমাদের যে সাধারণ জ্ঞান আছে তাতেই বোঝা যায়। সেখানে আপনি একটা দেশের প্রধানমন্ত্রী, কয়েকবারের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, তাকে আপনি ফাঁসিতে ঝুলাবেন, একটি দলের, তার আরেকটা পরিচয়, তিনি একটি দলের সভানেত্রী, আপনি তাকে ঝুলিয়ে দেবেন এত সহজ, কোনো প্রমাণ ছাড়া? এটা তো হয় না। সুতরাং আর এই বিচারটা তো এই আদালতে হয়ই না। ওটা যে আদালতে এই রায় দেওয়া হয়েছে, সেটা তো ছিল স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে সেটা গঠন করা হয়েছিল। সেখানে কিভাবে হয় এটা আমি জানি না, এটা আমাদের আইনবিদ আছেন, তিনি ভালো বলতে পারবেন। কিন্তু আমার কাছে তো এটা সাংঘর্ষিক মানে, অর্থাৎ আমাকে যদি আপনি ধরেন, আমি কাউকে গুলি করেছি, আমি কাউকে মেরেছি, আমি কাউকে হত্যা করে ফেলেছি মনে করেন, তাহলে সেই 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 আদালতের রায় কি, সেই ব্যাপারে কি আমাকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে পারবেন আপনি? ওটা তো একটা দেশের বিরুদ্ধে সংগঠিত অপরাধ, মানবতা বিরোধী অপরাধের কারণে তাকে সেখানে নেওয়া হয়েছে। যেগুলো বাংলাদেশে ঘটেছে, শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে বা গণমামলায় যে সমস্ত বিষয় আনা হয়েছে, এগুলো তো ফৌজদারি অপরাধে সাজা দেওয়া সম্ভব যদি ঘটনা সত্য হয়। এর জন্য তো আন্তর্জাতিক আদালতের দরকার নাই। আর ওইখানে মানবতা বিরোধী অপরাধ তাদের ৭১-এর রাজাকার আলবদর জন্য করা হয়েছিল, ওই আদালতটাই তো আলাদা। আমার মনে হয় এটা ব্যাখ্যা ভালো দিতে পারবেন মামুন সাহেব। আশা করি আপনি তিনি দর্শকদের কাছে পরিষ্কার করবেন। আর আপনি যে কথাটা বললেন, যেটা দিয়ে শুরু আমাকে যে প্রশ্ন করেছেন, এই মামলার এই আলোচনার মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রবেশ করতে যাচ্ছে এই চ্যালেঞ্জের মাধ্যমে। তারপরে হয়তো চ্যালেঞ্জ করবে যেটা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, এরপরে সেই চ্যালেঞ্জ করা হবে। আপনি দেখেন নিচে একটা লেখা আছে যে যারা এই শেখ হাসিনাকে অনুপস্থিতিতে যারা রায় দিয়েছে, এটা তারা নিন্দা করেছে এবং এটা অগ্রহণযোগ্য বলেছে। পাশাপাশি বলেছে যে এই আদালতে শেখ হাসিনার, আই মিন যারা আসামি, তাদের উকিলের নিরাপত্তা চেয়েছে। অর্থাৎ এই দেশে আসামি যিনি হয়েছেন, যাদের নাম দেওয়া হয়েছে, সত্য মিথ্যার প্রশ্ন পরে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেটা সত্য মিথ্যা প্রশ্ন তো আছেই। পাশাপাশি দেখেন প্রশ্ন রেখেছে যে আদালতে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার মানে কি? মানে হচ্ছে যে আইনজীবীদের নিরাপত্তা নাই, যেটা আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ দাসের বেলা, ইসকনের নেতা। আমরা দেখেছি তারা আদালতে তার আইনজীবীকে যেতে দিতে হবে না, অথচ এই দেশে খুনি, ধর্ষকদের
এবং নৃশংসভাবে নির্যাতনকারীদেরকে আদালতে জামিন দিতে দেখলাম। কয়দিন আগে একটা শিশুর ব্যাপারে, শিশুকে কি নৃশংসভাবে না নির্যাতন করেছে, তার পক্ষে আমরা কত আইনজীবী দেখলাম। কিন্তু এখানে দেশের রাজনীতিবিদ, তারপর যারা ইসকনের যে নেতা, হিন্দু ধর্মের নেতা, হিন্দু ধর্মের সনাতনীদের একটা অংশের নেতা, তার আইনজীবীকে দাঁড়াতে দেয় না, প্রকাশ্য ঘোষণা করে আইনজীবী গেলে তাদের মারবে, পেটাবে। কোন আইনজীবীকে দাঁড়াতে, একটা হলো আইনজীবী বয়কট করেছে। মামুন সাহেব, আমাদের মামুন ভাই বলতে পারে যে আমরা মিস্টার এক্স এত অপরাধ করেছে যে আমরা তাকে বয়কট করলাম, সেটা কিন্তু আলাদা বিষয়, সেটা হচ্ছে স্বেচ্ছা। কিন্তু যদি কেউ বলে শেখ ফরিদের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ মাহবুব যদি আসে, তাকে আমরা হত্যা করব বা তাকে আমরা দাঁড়াইতে দেব না, এটা তো হয় না। কিন্তু আমার পক্ষ থেকে যদি সৈয়দ মাহমুদ সাহেব বয়কট করেন, সেটা কিন্তু আলাদা বিষয়। বা পুরো উকিল, মানে যারা আইনবিদ, তারা সবাই আমাকে, সেটাও আলাদা বিষয়। কিন্তু নিষেধ তো করতে পারবে না কেউ। বয়কট আলাদা, বয়কট হচ্ছে স্বেচ্ছা প্রণোদিত, আর হুমকি ধামকি এটা তো আলাদা বিষয়। সেই প্রশ্নটা এখানে, অর্থাৎ এই চিঠির মাধ্যমে এই বিচারের রায়কে চ্যালেঞ্জ করা হয়েছে। দ্বিতীয়ত, এই আদালতে এই মামলা চলবে না এটা বলা হয়েছে। তৃতীয়ত, আইনজীবী নিরাপত্তা চাওয়া হয়েছে। সুতরাং এগুলো অনেক প্রশ্ন চলে আসে। পাশাপাশি এটা ফলাফল কি, এটার প্রতিক্রিয়া কি ঘটবে? এতে প্রতিক্রিয়া বোঝা যাচ্ছে যে আগামীতে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করবে কেউ না কেউ কোর্টে। দ্বিতীয়, আওয়ামী লীগ মাঠে আসতেছে আন্তর্জাতিক ভাবে বা জাতীয় ভাবে, তাদের এই প্রক্রিয়া চলতেছে, এই চিঠির মাধ্যমে তা প্রমাণ হয়। সরকার সেটা স্বীকার করুক বা না করুক, ওই আন্তর্জাতিক আদালতের সাথে যারা, ট্রাইব্যুনালের সাথে যারা জড়িত, তারা স্বীকার করুক বা না করুক। কারণ টেকনিক্যাল কারণে তারা হয়তো দেখবেন যে বলবে যে আমরা তো টের পাই নাই, আমাদের নেটওয়ার্ক সমস্যা ছিল। কারণ খলের তো ছলের অভাব হয়, তাই না? খলের তো আর ছলের অভাব না, তারা যে কোনো অজুহাতে তারা অস্বীকার করতেই পারে। কিন্তু এই চিঠিটার মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গণ আদালতে, মানে গণ মামলা যে আসামি করে তাদের রায় দেওয়া হয়েছে, এই রায়কে চ্যালেঞ্জ করার মাধ্যমে কিন্তু বোঝা গেল যে আন্তর্জাতিক ভাবে এই বিষয়টা আবার নতুন করে আলোচনা আসতেছে, এবং সেটা খুব শীঘ্রই এই সরকারকে এটার মুখোমুখি হতে হবে। সেটা ট্রাইব্যুনাল হোক আর সরকার হোক, মুখোমুখি হবে। এবং আওয়ামী লীগকে এই ব্যাপারে তাকে তার যে নাগরিক অধিকার, তার যে রাজনৈতিক অধিকার, তার যে আইনের অধিকার, মানবাধিকার, সেটাকেও রক্ষা করতে হবে। খুব শীঘ্রই সম্ভবত এটা প্রেসার আসবে। জি জি, জি, ধন্যবাদ। আমি, আমাদের সঙ্গে বিজ্ঞ আইনজীবী এবং সিনিয়র আইনজীবী, বর্তমান আইনজীবী সৈয়দ মামুন মাহবুব আছেন। সৈয়দ মামুন মাহবুব, আমি শেখ ফরিদ যে আলোচনাগুলো করলেন এবং বললেন যে ভবিষ্যতে অনেক কিছু চ্যালেঞ্জ হতে পারে, আইনি দিক কি বলে? সেসব চ্যালেঞ্জের কি আইনের সম্ভাবনা আছে অথবা পথ খোলা আছে? এবং এগুলো কি ভবিষ্যৎ রাজনীতি এবং রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে আপনার কাছে জানতে চাই যে ভবিষ্যতের রাজনীতিতে এইসব বিষয়, এই যে আইন আদালতের সাথে এত সম্পৃক্ততা, এত কিছু জটিলতা তৈরি করবে কিনা, বাংলাদেশ আরো নতুন করে কোনো জটিলতা তৈরি করবে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনার অসংখ্য অগণিত বাংলা ভাষাভাষী দর্শকদের এবং আমার সঙ্গে শ্রদ্ধেয় সহ আলোচক সাহসী ব্যক্তিত্ব ফরিদ ভাইকে অভিনন্দন। দেখেন, আমাদের বাংলাদেশের কিছু বিচার আছে যেগুলো হচ্ছে, আমি বলি পলিটিক্যাল জুরিসপ্রুডেন্স, অর্থাৎ রাজনীতি থেকে উৎসরিত। আপনাকে আমি এই সুযোগে আপনার দর্শকদের একটা কথা বলি, এই যে আমরা সবাই দাবি করি না স্বাধীন বিচার বিভাগের স্বাধীনতা। আমাদের বিচার বিভাগের স্বাধীনতা কিন্তু সবসময় ছিল, ইভেন পাকিস্তান আমলেও ছিল। কিন্তু মুশকিলটা হচ্ছে, এইটা মুক্তিযুদ্ধের পরে 91 সাল থেকে একটা সমস্যা দেখা দিল, তার আগে এতটা ছিল না। যে যখন শেখ ফরিদ আর আতিক রহমান পূর্ণিয়ার সঙ্গে দুজনের মধ্যে কোনো মামলা হচ্ছে, দুইজনে যার যার প্রফেশনে আছে, কিন্তু কোনো সরকারি দলের সঙ্গে বা মহা কি যেন বলে সুপার রিচ ওরকম বড় লোক না, হাজার হাজার কোটি টাকার মালিক না, বা রাজনৈতিক পলিটিক্যালি এম্পাওয়ার্ড না, বা সরকারি মন্ত্রী প্রধানমন্ত্রী না, তাহলে আমাদের বিচার বিভাগ কিন্তু অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে। আপনি বুঝতে পেরেছেন? আমাদের বিচার বিভাগ তখনই ঘাবড়ে যায়, এবং এটার জন্য আমরা দায়ী, আমাদের রাজনৈতিক স্ট্রাকচার দায়ী, সবাই মিলেই দায়ী। সেটা হচ্ছে যখনই সরকার সমর্থিত বা সরকারের ইচ্ছা অনুযায়ী কোনো বিচার চায়, তখন আমাদের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ গত 54 বছরের মধ্যে, অ্যাটলিস্ট গত 30 বছরে আজকে সহ দাঁড়াতে পারেনি। এবং একটা দেশের, আপনি কোন এই যে জামাতরা যে তাদের পরাজয়ের দলিল, আমাদের মহান মুক্তিযুদ্ধের যে 72-এর সংবিধানের বিরোধিতা করে, এটা তো অ্যাকচুয়ালি তারা করে তাদের পরাজয়ের স্মৃতিকে ভুলতে চায়, যেটা কোনোদিনই পারবে না, তাদের পাপ অপরাধে। তো আমাদের সংবিধানে কোনো সমস্যা নেই, আমাদের বিচার বিভাগেও আমরা পারিনি যে সরকার
আমি সবসময় বলি যে কোনো এক্সিস্টিং সরকার এবং বিচার বিভাগের সঙ্গে সবসময় একটা ইন্টেলেকচুয়াল দ্বন্দ্ব থাকবে, মানে যেটাকে বলে বুদ্ধিভিত্তিক দ্বন্দ্ব, যে সরকার টেনশনে থাকবে যে আমি কি করব না করব, হাইকোর্ট এবং আপিল বিভাগ তো আমাকে প্রশ্ন করবে। কিন্তু এই ব্যবস্থাই যখন নষ্ট হয়ে গেছে গত 30-35 বছরে, বিশেষ করে গত, আমি 15 খালি বলবো না, এর আগের বছরগুলোতেও দুই বড় দলের আমলেই, দুই নেত্রীর আমলেই, শেখ হাসিনা এবং বেগম জিয়ার আমলেই, ফলে বিচার বিভাগ যখন সরকারের সুরে সুর মিলায় তখন আর দেশে আইনের শাসন থাকে না। আর আইনের শাসন যখন না থাকে তখন মানুষের প্রতি অবিচার হয়। এটা বোঝার জন্য সক্রেটিস হতে হয় না, আপনার আইনস্টাইন হতে হয় না, বা রকেট সায়েন্টিস্ট হতে হয় না। এখন আপনি যেটা বলছেন, দেখেন ইউনূস সাহেবের গভর্নমেন্ট এবং ওই যে অবৈধ গভর্নমেন্ট, আসিফ নজরুল, রিজওয়ানা, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান, এদের তো পাপের শেষ নাই। সবচেয়ে বড় পাপ এখন জাতির সামনে উন্মোচিত হয়েছে যে আমাদের অগণিত ভবিষ্যৎ শিশুরা হাম রোগে আক্রান্ত হয়েছে। যে হাম, এর আগের সরকারগুলোর অবদান আছে এবং বিশেষ করে শেখ হাসিনার সরকারের। হাম বাংলাদেশ থেকে নিষিদ্ধ হওয়ার মতো, অর্থাৎ হাম ডিকশনারিতে চলে গিয়েছিল এবং রিপোর্ট বলছে, এই সরকারের রিপোর্টও বলছে যে আপনার 24 জুন পর্যন্ত বাংলাদেশে কোনো হামের সমস্যা ছিল না। কিন্তু যে পর্যাপ্ত টিকা কিনতে হয়, হামের টিকা দিতে হয়, ইউনূসরা দেশকে পাকিস্তানের দিকে ধাবিত করতে গিয়ে এবং পাকিস্তানি মডেল চালু করতে গিয়ে এত বড়, এটা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ। এই জন্য ইউনূস সাহেবদের বিচার হবে, সেটা আজকে হোক, আগামীকাল হোক, পরশু হোক। তো আর শেখ হাসিনার যে বিতর্কিত, প্রচন্ড সমালোচিত বিচার, আমি ওই সময় বলেছিলাম যখন কেউ কথাই বলতো না, তখনও এই ট্রাইব্যুনালে এই অপরাধগুলো নেওয়ার পর, যে এইটা মনে হচ্ছে যেন প্রতিশোধের বিচার। অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যে আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, যেখানে যুদ্ধ অপরাধী, তাদের সহযোগী রাজাকার, তারপরে আলবদর আলসাম, যারা যুদ্ধের মানবতা বিরোধী অপরাধ করেছে, সেইটার বিচার যেহেতু শেখ হাসিনা সাহস করে করেছে, আমার মনে হয় পূর্ণিয়া ভাই, এটা কেউ বলে কিনা জানি না, ইতিহাস তো না আমার, না ফরিদ ভাইয়ের, বা না বর্তমান সরকারের, বা আগের সরকারের, বা এই যে ফরিদ ভাইয়ের ভাবির ছেলেরা, কারো দলের নির্দেশনায় রচিত হবে না, ইতিহাস তার জায়গায় রচিত হবে। ইতিহাসে যদি শেখ হাসিনার মূল্যায়ন হয় এবং সেখানে যদি তার প্রথম সাফল্য কেউ মূল্যায়ন করে, সাহসী সিদ্ধান্ত, তাহলে হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার করা। এবং আপনি জানেন যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়ার আগে তুরস্ক, লিবিয়ার, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রীরাও ফোন করেছিল। তো শেখ হাসিনা এইটা একটা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি অসাধারণ শ্রদ্ধা দেখিয়েছেন নানা ত্রুটি সত্ত্বেও। সেই বিচার একেবারে উন্নত ছিল কিনা এগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু সেই বিচারের সর্বশেষ ধাপ পর্যন্ত যুদ্ধাপরাধীদের আইনজীবীরা সুযোগ পেয়েছে, কেউ সেখানে মপ করেনি। খন্দকার মাহবুব হোসেন সাহেব, যার একটা মজার বিষয়, বঙ্গবন্ধু 72 সালে যে ক্রাইম রাজাকারদের বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল, যে আদালত করেছিল রাজাকারদের, সেই বিচারে বঙ্গবন্ধু অন্যতম পিপি নিয়োগ করেছিল খন্দকার মাহবুব হোসেন সাহেবকে। যে কালের বিবর্তনে খন্দকার মাহবুব হোসেন সাহেব সিনিয়র আইনজীবী, খুবই বলিষ্ঠ ছিলেন, উনি পরে যুদ্ধাপরাধীদের উকিল হয়। এবং আপনাকে আমি একটা ঘটনা মনে করাই, আব্দুল কাদের মোল্লার ফাঁসি হয়ে যাওয়ার কথা পরের দিন সকালে, কিন্তু শেষ মুহূর্তে তারা রিভিউ করে পরে প্রধান বিচারপতি হয়েছিল আওয়ামী লীগের আমলে সৈয়দ মাহমুদ হোসেন সাহেবের বাসায় গিয়ে, কারণ উনি চেম্বার জজ, এটা আমাদের নিয়মের মধ্যে আছে, বাসায় গিয়ে জামাতের আইনজীবীরা, খন্দকার মাহবুব হোসেন সহ যারা যারা ছিলেন, তারা গিয়ে জজের বাসায় গিয়ে ওই ফাঁসি স্টে করে যে আমরা রিভিউ করব, পরে রিভিউর হিয়ারিং এর পরে ফাঁসি হয়। তো এইটা অ্যাকচুয়ালি ডক্টর ইউনূসের ওই যে একদিন দুই দিন যে 5 তলা পর্যন্ত উঠছিল সিঁড়ি বেয়ে, সেটাও ঠিক হয়নি, লিফট দিতে পারতো, ওইটারই প্রতিশোধ। তার চেয়েও বড় প্রতিশোধ মুক্তিযোদ্ধা, রাজাকারদের কেন শেখ হাসিনা বিচার করলো, যুদ্ধ অপরাধীদের, এই প্রতিশোধ স্প্রিয়া থেকে বিচার করতে গিয়ে জুলাই আগস্টে যারা হত্যার শিকার হয়েছে, তা পুলিশের গুলিতে হোক বা আমাদের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার সাকতের ভাষায় 7.62 বুলেটের আঘাতে হোক, যে কোনো কারণই হোক, এটা ইউনূস যদি মানুষের জাত হতো তাহলে তার উচিত হতো একটা নিরপেক্ষ তদন্ত করা, সেই তদন্তের বেসিসে মামলা দাখিল করে যে যে দায়ী, আমাদের প্রচলিত আদালতে বিচার করা যথেষ্ট সুযোগ ছিল, দ্রুত বিচার আইন আছে, দ্রুত বিচার আদালত আছে। ইউনূস যে কাজটা করলো, ডক্টর ইউনূস, এর মধ্য দিয়ে বা
আপনার আদম ব্যাপারী ইউনুস, এর মধ্য দিয়ে যেটা হলো সেটা হচ্ছে ইভেন জুলাই আগস্টে যারা হত্যার শিকার হলো যে কোনো আক্রমণকারীর দ্বারাই, সেই হত্যার বিচারটাও আর কোনোদিন হবে বলে আমার মনে হয় না।